হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ানা। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10-এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 10-এর 7-এর ও 8-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10-এর 7-এর দাগের প্রশ্নটা কি বলছে, নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। ঠিক আছে, তাহলে এই ছকের মধ্যে আমাদের কিছু মূল সংখ্যা দেওয়া আছে। এই প্রত্যেকটা মূল সংখ্যার লক্ষ্যে আসন্ন মান বের করতে হবে, তারপর সহস্রে আসন্ন মান বের করতে হবে এবং সবথেকে শেষে শতকে আসন্ন মান বের করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম মূল সংখ্যাটা কি দিয়েছে দেখো, 26,78,945। তাহলে এই সংখ্যাটা যদি আমাদেরকে লক্ষ্যে আসন্ন মান বের করতে হয়, তাহলে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আমাদেরকে দেখে নিতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, 5 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 9 হচ্ছে শতক, 8 হচ্ছে হাজার, 7 হচ্ছে অযুত, 6 হচ্ছে লক্ষ এবং 2 হচ্ছে নিযুত। তো আমাদেরকে কি বলেছে, প্রথমে লক্ষ্যে আসন্ন মান বের করো। লক্ষ্য কোনটা, 6টা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, এইবার এই 6-এর রেসপেক্টিভে আমাদেরকে আসন্ন মানটা বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি হবে, যে সংখ্যাটা রেসপেক্টিভে আসন্ন মান চাইবে তার বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে অ্যাজ ইট ইজ লিখবো। তো 6-এর বাম দিকে দেখো 2 আছে, তো 2টা লিখলাম এখানে প্রথমে। ঠিক আছে, এরপর আমাদের কাজ হবে যে যার রেসপেক্টিভে আসন্ন মান চাইবে তার ডান দিকের সংখ্যাটা আমাদেরকে দেখতে হবে। তো 6-এর ডান দিকে কি আছে, 7 আছে। তো 7 5-এর থেকে বড় না 5-এর থেকে ছোট? নিশ্চয়ই 7 5-এর থেকে বড়। যেহেতু 7 5-এর থেকে বড়, সেই জন্য 6-এর সঙ্গে 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে এই 6-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো আমরা, এই 6-এর সঙ্গে 1 যোগ করলে পাবো আমরা 7। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ হয়ে গেল। এরপর আমাদের কাজ কি হবে, এই 6-এর পাশে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবো আমরা এখানে। তো 6-এর পাশে কতগুলো সংখ্যা আছে, 7 8 9 4 5, টোটাল 5টা সংখ্যা আছে। তার মানে এই 7-এর পাশে আমরা 5টা শূন্য বসিয়ে দেবো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ঠিক আছে, তাহলে আমাদের 26,78,945-এর লক্ষ্যে আসন্ন মান কি এলো, 27 লক্ষ। এইবারেই 26,78,945-এর সহস্রে আসন্ন মান বের করতে হবে। সহস্র মানে কি, হাজারে আসন্ন মান বের করতে হবে। তো আমাদের 5 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 9 হচ্ছে শতক, 8 হচ্ছে হাজার। তাহলে 8-এর রেসপেক্টিভে আমাদেরকে আসন্ন মানটা বের করতে হবে 26,78,945-এর। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি হবে, যেই সংখ্যার রেসপেক্টিভে আমরা আসন্ন মান বের করব তার বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অ্যাজ ইট ইজ লিখবো। তো 8-এর বাম দিকে কোন কোন সংখ্যা আছে, 2 6 7। তো আমরা এখানে 2 6 7 লিখে নেব, 2 6 7। ঠিক আছে, 2 6 7 লেখা হলো। এরপর আমরা দেখব যে যেই সংখ্যার রেসপেক্টিভে আমাদের আসন্ন মানটা চেয়েছে তার ডান দিকে কি সংখ্যা আছে। তো এখানে 8-এর রেসপেক্টিভে চেয়েছে, হাজারে আছে। তো 8-এর ইমিডিয়েট ডান দিকে কোন সংখ্যাটা আছে, 9 আছে। 9 5-এর থেকে বেশি। ঠিক আছে, যেহেতু 9 5-এর থেকে বেশি সেই জন্য এই 8-এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো আমরা, 9 পাবো। আর এই 8-এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। তাহলে এখানে 8-এর ডান দিকে কতগুলো সংখ্যা আছে, 9 4 5, 3টে সংখ্যা আছে। তার মানে এই 9-এর পাশে 3টে শূন্য। ঠিক আছে, এবার আমাদের 26,78,945-এর শতকে আসন্ন মান চেয়েছে। তো এইখানে আমাদের একক হচ্ছে 5, দশক হচ্ছে 4, শতক হচ্ছে 9। তার মানে 9-এর রেসপেক্টিভে আসন্ন মানটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম কাজ কি হবে, 9-এর বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো অ্যাজ ইট ইজ আমরা এখানে লিখে দেবো। তো 9-এর বাম দিকে কোন কোন সংখ্যা আছে, 2 6 7 8। তো আমরা এখানে লিখে দিলাম 2 6 7 8। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি হবে, যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মান চেয়েছে, এখানে দেখো 9-এর সাপেক্ষে চেয়েছে, যেহেতু 9 শতকে আছে, তাহলে 9-এর ডান দিকে কোন সংখ্যাটা আছে, ইমিডিয়েট ডান দিকে 4 আছে। 4 5-এর থেকে বেশি না 5-এর থেকে কম, নিশ্চয়ই 5-এর থেকে কম। যেহেতু 4 5-এর থেকে কম সেই জন্য এই 9-এর সঙ্গে কিন্তু আর 1 যোগ হবে না। ঠিক আছে, তাহলে 9টা 9 থাকবে। তো এখানে 9 লিখলাম। ঠিক আছে, আর এই 4 আর 5-এর জায়গায় দুটো শূন্য। এই যে 9-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। 9-এর পরে কতগুলো সংখ্যা আছে, 4 আর 5 দুটো সংখ্যা আছে, সেই জন্য দুটো শূন্য। আর এটাই হয়ে যাবে আমাদের 26,78,945-এর শতকে আসন্ন মান। এবং এটা কত, 26,78,900। এরপর আমাদের নেক্সট মূল সংখ্যাটা কি দিয়েছে দেখো, 31,24,487। ঠিক আছে, তাহলে 31,24,487-র লক্ষে, সহস্রে এবং শতকে আসন্ন মান আমাদেরকে বের করতে হবে। তো এই আসন্ন মানগুলো বের করতে গেলে আমাদের স্থানীয় মানগুলো দেখে নিতে হবে।
যেমন এখানে 7 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, 4 হচ্ছে শতক, আবার 4 হচ্ছে হাজার, 2 হচ্ছে অযুত, 1 হচ্ছে লক্ষ এবং 3 হচ্ছে নিযুত। তাহলে আমাদের লক্ষ্যে আসন্ন মান বের করতে হবে প্রথমে, তার মানে এই একের সাপেক্ষে আসন্ন মান বের করতে হবে। কেন? কারণ এক লক্ষের ঘরে আছে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি হবে, যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মান বের করব তার বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অ্যাজ ইট ইজ লিখে দেবো। তো এখানে 3টা লিখে দিলাম অ্যাজ ইট ইজ। এরপর দেখতে হবে যে যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মানটা বের করব তার ইমিডিয়েট ডান দিকে কোন সংখ্যা আছে। তো একের ডান দিকে দেখো এখানে কত আছে, 2 আছে। এইবার এই 2টা 5-এর থেকে বেশি না 5-এর থেকে কম? নিশ্চয়ই 2 5-এর থেকে কম, সেই জন্য একটা একই থাকবে। যদি এইখানে 5-এর থেকে বড় কোনো সংখ্যা থাকতো 2 এর জায়গায়, তাহলে এই একের সঙ্গে কিন্তু 1 যোগ হয়ে যেত। যেহেতু 2 5-এর থেকে কম সেই জন্য একটা 1 থাকবে। এবারে একের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয়ে যাবে। একের ডান দিকে কতগুলো সংখ্যা আছে, 2 4 4 8 7, টোটাল 5টা সংখ্যা আছে। সেই জন্য একের ডান দিকে টোটাল 5টা শূন্য বসে যাবে। ঠিক আছে, তাহলে 31,24,487 এর লক্ষ্যে আসন্ন মান কত হলো, 31 লক্ষ। এরপর আমাদের 31,24,487 সহস্র আসন্ন মান বের করতে হবে। সহস্র মানে কত, হাজারে আসন্ন মান বের করতে হবে। তো এখানে 7 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, 4 হচ্ছে শতক এবং তারপরের 4টা হচ্ছে হাজার। তার মানে এই 4-এর সাপেক্ষে আমাদেরকে আসন্ন মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মান বের করব তার বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অ্যাজ ইট ইজ লিখে দেবো। ঠিক আছে, তাহলে 312, এখানে দেখো 4-এর বাম দিকে 312 আছে, সেই জন্য আমরা এখানে 312 লিখে নিলাম। এরপর আমরা দেখব যে যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মানটা বের করব তার ডান দিকে কোন সংখ্যা আছে। তো এখানে 4-এর সাপেক্ষে বের করব, কারণ 4 হাজারে আছে। তো 4-এর ইমিডিয়েট ডান দিকে আবার একটা 4 আছে যেটা শতকে আছে। তো এই 4-এর ডান দিকে যে 4টা আছে সেটা নিশ্চয়ই 5-এর থেকে কম। যেহেতু 5-এর থেকে কম এই 4টা, সেই জন্য এই 4-এর সঙ্গে কিন্তু আর 1 যোগ হবে না, 4টা 4ই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 4 4ই থাকলো অ্যাজ ইট ইজ। আর এই 4-এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে 4-এর ডান দিকে কতগুলো সংখ্যা আছে, 4 8 7, 3টে সংখ্যা আছে। সেই জন্য এখানে একটা, দুটো, 3টে শূন্য। ঠিক আছে, তাহলে 31,24,487 সহস্র আসন্ন মান কত হলো, 31,24,000। এইবার আমাদের 31,24,487 এর শতকে আসন্ন মান বের করতে হবে। ঠিক আছে, তো 31,24,487 এর শতকে কোন সংখ্যাটা আছে, এখানে 7 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, 4 হচ্ছে শতক। তাহলে এই 4-এর রেসপেক্টিভে আমাদেরকে আসন্ন মানটা বের করতে হবে। ঠিক আছে, তো 4-এর বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা আমরা এখানে লিখে নেবো অ্যাজ ইট ইজ। তো 3124, 3124 অ্যাজ ইট ইজ লিখলাম। এরপর আমাদেরকে দেখতে হবে যে যেই সংখ্যাটার আসন্ন মান আমরা বের করব তার ইমিডিয়েট ডান দিকে কোন সংখ্যাটা আছে। তো 4-এর ডান দিকে আছে 8, যেটা 5-এর থেকে বেশি। তার মানে এই 4-এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হয়ে কত হবে, 5 হবে। আর 4-এর ডান দিকে যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে 8 আর 7 আছে, তাহলে এখানে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে 31,24,487 এর শতকে আসন্ন মান কত হচ্ছে, 31,24,500। এরপর আমাদের নেক্সট মূল সংখ্যা কি আছে দেখো, 13,56,921, যার লক্ষে আসন্ন মান বের করতে হবে, সহস্রে আসন্ন মান বের করতে হবে এবং শতকে আসন্ন মান বের করতে হবে। তো এই আসন্ন মানগুলো বের করার আগে আমাদেরকে স্থানীয় মানগুলো দেখে নিতে হবে। যেমন 1 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, 9 হচ্ছে শতক, 6 হচ্ছে হাজার, 5 হচ্ছে অযুত, 3 হচ্ছে লক্ষ এবং 1 হচ্ছে নিযুত। ঠিক আছে, তাহলে যদি আমরা 13,56,921 লক্ষে আসন্ন মান বের করি তাহলে কার সাপেক্ষে বের করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই 3-এর সাপেক্ষে বের করব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে সংখ্যার সাপেক্ষে আমরা আসন্ন মান বের করব তার ইমিডিয়েট বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা এখানে অ্যাজ ইট ইজ লিখবো। তো এখানে 3-এর বাম দিকে 1 আছে, সেই জন্য একটা লিখলাম এখানে। এরপর আমাদের কাজ কি হবে, যে যেই সংখ্যার আসন্ন মান বের করব তার ডান দিকে কোন সংখ্যা আছে সেটা দেখব। তো এখানে 3-এর ডান দিকে কোন সংখ্যা আছে, 5 আছে। তার মানে কি, 5 কিংবা 5-এর থেকে যখন বেশি হবে ডান দিকের সংখ্যা, তখন আমাদের যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মান বের করব তার সঙ্গে 1 যোগ হবে। এখানে 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 4 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা 3-এর সঙ্গে 1 যোগ করে 4 পেলাম আমরা, এরপর কি করতে হবে, 3-এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। তো 3-এর ডান দিকে কতগুলো সংখ্যা আছে, 5 6 9 2 1, তাহলে 5টা সংখ্যা আছে সেই জন্য 5টা শূন্য, 1 2 3 4 5। ঠিক আছে, এরপর আমাদের 13,56,921 সহস্রে আসন্ন মান বের করতে হবে, অর্থাৎ হাজারে আসন্ন মান বের করতে হবে।
এখানে হাজারে কোন সংখ্যাটা আছে, এককে আছে 1, দশকে আছে 2, শতকে আছে 9 এবং হাজারে আছে 6। তাহলে 6 এর সাপেক্ষে আসন্ন মানটা বের করতে হবে। তাহলে 6 এর ইমিডিয়েট বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা লিখে নেব এখানে। এখানে কত আছে 135 লিখে নিলাম। এরপর আমরা দেখব যেই সংখ্যার সাপেক্ষে আসন্ন মান বের করব তার ডান দিকে কোন সংখ্যা আছে। তাই এখানে 6 এর সাপেক্ষে বের করছি, 6 এর ডান দিকে কোন সংখ্যা আছে, 9 আছে, যেটা 5 এর থেকে বেশি। সেই জন্যই 6 এর সঙ্গে 1 যোগ হবে। ঠিক আছে, 6 এর সঙ্গে 1 যোগ করে কত পেলাম, 7 পেলাম। এইবার এই 6 এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবো। 6 এর ডান দিকে কতগুলো সংখ্যা আছে, 9, 2, 1, তিনটে সংখ্যা, সেই জন্য এখানে একটা, দুটো, তিনটে, তিনটে শূন্য। ঠিক আছে। এরপর আমাদের 13,56,921 শতকে আসন্ন মান বের করতে হবে। শতকে কোন সংখ্যা আছে, এককে 1, দশকে 2, শতকে 9। তাহলে 9 সাপেক্ষে আসন্ন মান বের করতে হবে। তার আগে আমরা কি করব, 9 এর ইমিডিয়েট বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটা লিখে নেব। তাহলে 1, 3, 5, 6, 1, 3, 5, 6 লিখে নিলাম অ্যাজ ইট ইজ। এরপর আমরা দেখব যে 9 এর ডান দিকে কোন সংখ্যা আছে। 9 এর ডান দিকে আছে 2, যেটা 5 এর থেকে কম, সেজন্য 9 এর সঙ্গে আর 1 যোগ হবে না। তাহলে 9টা 9ই থাকবে। আর 9 এর পাশে যতগুলো ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 9 এর পাশে এখানে ডান দিকে কতগুলো সংখ্যা আছে, একটা, দুটো, 2 আর 1, তাহলে এখানে দুটো শূন্য। তাহলে 13,56,921 এর শতকে আসন্ন মান কত হলো, 13,56,900। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটা কি বলছে, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। তো এখানে প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে বলি ব্র্যাকেটে মিনিটে। ঠিক আছে, তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে মিনিটের আসন্ন মানে প্রকাশ করতে হবে। তো এই প্রশ্নটা করার আগে আমাদেরকে একটা রিলেশন দেখে নিতে হবে। সেটা কি, সেটা আমরা সবাই জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, এবার আমাদেরকে এই 60 সেকেন্ডের অর্ধেক বের করতে হবে। 60 সেকেন্ডের অর্ধেক কিভাবে বের করব, এই 60 সেকেন্ডকে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 60 সেকেন্ডকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ডটা হবে এই আসন্ন মানের ব্যারিয়ার। অর্থাৎ আমরা আগের অঙ্কগুলো কিরকম করছিলাম, যে সংখ্যাগুলো মানে যে সংখ্যার আমরা আসন্ন মান বের করছিলাম যে সংখ্যার সাপেক্ষে, তার ইমিডিয়েট ডান দিকে যে সংখ্যাটা দেখছিলাম না, 5 এর থেকে বেশি না 5 এর থেকে কম। তো এখানে আমাদেরকে দেখতে হবে সেটা 30 সেকেন্ডের থেকে বেশি না 30 সেকেন্ডের থেকে কম সেকেন্ডটা। ঠিক আছে, তো অঙ্কটা করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো এখানে আমরা লিখে নিই যে এই প্রশ্নের মধ্যে যেটা বলে দিয়েছে যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, তো এইটার আসন্ন মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে আসন্ন মানের চিহ্নটা দিলাম। এবার আমরা দেখবো এই সেকেন্ডটা, সেকেন্ডে কত আছে, 40 সেকেন্ড আছে। এই 40 সেকেন্ডটা এখানে আমাদের যে 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডের থেকে বেশি না 30 সেকেন্ডের থেকে কম, নিশ্চয়ই 30 সেকেন্ডের থেকে বেশি এই 40 সেকেন্ডটা। যেহেতু এই 40 সেকেন্ডটা এই 30 সেকেন্ডের থেকে বেশি, সেই জন্য এই 9 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ হয়ে যাবে আসন্ন মানে। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে যখন আমরা আসন্ন মানে প্রকাশ করব তখন আমরা কি লিখব, 11টা ব্র্যাকেটের মধ্যে 9 যুক্ত 1 ব্র্যাকেটের বাইরে মিনিট অলমোস্ট ইকুয়াল টু 11টা 9 রেখে কত হয় 10 মিনিট। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে যখন আমরা আসন্ন মানে প্রকাশ করছি মিনিটের আসন্ন মানে, তখন সেটা কত হচ্ছে 11টা 10 মিনিট। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 8 দাগের প্রথম প্রশ্নটার উত্তর। এবার তোমাকে একটা কথা বলি, এখানে যে 40 সেকেন্ডটা আছে না, এই 40 সেকেন্ডের জায়গায় যদি ধরো 20 সেকেন্ড থাকতো, যেটা 30 সেকেন্ডের থেকে কম, বা 10 সেকেন্ড থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 9 সঙ্গে 1 যোগ হতো না। যেহেতু এই 40 সেকেন্ডটা 30 সেকেন্ডের থেকে বেশি, সেই জন্য এই 9 সঙ্গে 1 যোগ হয়েছে। এখানে যদি 31 সেকেন্ডও থাকতো বা 30 সেকেন্ডও যদি থাকতো, তাহলেও কিন্তু এই 9 সঙ্গে 1 যোগ হতো। ঠিক আছে, যদি 30 সেকেন্ডের থেকে কমে যেত, 29 থেকে হয়ে যেত, তাহলে 29 থেকে 1-এর মধ্যে যে কোনো থাকতো, তাহলে কিন্তু এই 9-এর সঙ্গে আর 1 যোগ হতো না। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। ঠিক আছে, তাহলে যেটা বলে দিচ্ছে সেটা লিখবো, যে জুতোর
দাম কত? 99.99 টাকা। এখানে আমরা লিখতে পারি অর্থাৎ দিয়ে, অর্থাৎ 99 টাকা 99 পয়সা, তাই তো? 99.99 টাকা মানে কি? 99 টাকা 99 পয়সা। এই অঙ্কটা আরো আগে করার আগে আমরা এখানে একটা রিলেশন দেখে নিই। রিলেশনটা কি? 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে এই 100 পয়সার অর্ধেক কত হবে সেটা বের করতে গেলে কি করতে হবে? এই 100 পয়সাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান কত পাবো আমরা? 50 পয়সা। ঠিক আছে, 50 পয়সাটা এবার হয়ে যাবে আমাদের আসন্ন মানের যে ব্যারিয়ার সেটা। ঠিক আছে, আগের অঙ্কটায় যেমন 30 সেকেন্ড হচ্ছিল আমাদের আসন্ন মানের ব্যারিয়ার, এখানে হবে সেটা 50 পয়সা। রিলেশন অনুযায়ী চেঞ্জ হবে, যে টাকার পয়সার মধ্যে যা রিলেশন, মিনিট আর সেকেন্ডের মধ্যে তো তাই রিলেশন না, সেই জন্য আমাদের ব্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেল এখানে। তো এবার আমরা এখানে কত লিখেছি? 99 টাকা 99 পয়সা। এই 99 টাকা 99 পয়সার আসন্ন মানে কত দাম হবে? এখানে দেখো 99 টাকাটা তো থাকলো অ্যাজ ইট ইজ, আর এই 99 পয়সাটা আমাদের দেখার বিষয়। তো 99 পয়সাটা এখানে দেখো 50 পয়সার থেকে বেশি না 50 পয়সার থেকে কম? নিশ্চয়ই 50 পয়সার থেকে বেশি। আর যেহেতু 99 পয়সাটা 50 পয়সার থেকে বেশি, সেই জন্য এই 99 টাকার সঙ্গে 1 টাকা যোগ হয়ে যাবে। বোঝাতে পারছি ব্যাপারটা? এখানে যদি এই 99 পয়সার জায়গায় 50 পয়সার থেকে কম কিছু থাকতো, ধরো 49 পয়সা বা 30 পয়সা থাকতো, তাহলে কিন্তু এই 99 টাকার সঙ্গে আর 1 টাকা যোগ হতো না। কিন্তু যেহেতু এখানে 99 টাকার সঙ্গে 99 পয়সা আছে, যেটা 50 পয়সার থেকে বেশি, সেই জন্য এই 99 টাকার সঙ্গে 1 টাকা যোগ হবে। এখানে 99 পয়সার জায়গায় যদি 50 পয়সাও থাকতো তাহলেও কিন্তু 1 যোগ হতো। অর্থাৎ এই পয়সার জায়গায় 50 পয়সা কিংবা তার বেশি থাকলে এখানে 99 টাকার সঙ্গে 1 টাকা যোগ হবে। ঠিক আছে, তো এখানে অলমোস্ট ইকুয়াল টু কি হবে? অলমোস্ট ইকুয়াল টু 99 যুক্ত 1 টাকা, অলমোস্ট ইকুয়াল টু কত হবে? 100 টাকা। তাহলে জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে তার দাম কত হবে? 100 টাকা। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত? আসন্ন মান অর্থাৎ রাউন্ড ফিগার আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা লিখে নেবো যেটা বলে দিচ্ছে প্রশ্নে, যে রেখাংশটির দৈর্ঘ্য কত? 1.59 সেমি। ঠিক আছে, 1.59 সেমিকে আমরা অলমোস্ট ইকুয়াল টু দিয়ে রাউন্ড ফিগার করে কি লিখতে পারি? এই দশমিক ভগ্নাংশের 2 দশমিক স্থানে সংখ্যাটা কি আছে? 9 আছে, যেটা 5-এর থেকে বেশি, সেই জন্য এই 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো 5-এর সঙ্গে 1 যোগ হয়ে কত পাবো আমরা? 1.6 সেমি। তাহলে 1.59 সেন্টিমিটারের আসন্ন মান কত হচ্ছে? 1.6 সেন্টিমিটার। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 4 দিকের প্রশ্নটা কি বলছে দেখো, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা দেখি। ঠিক আছে, তাহলে আমি দোকানে পোস্ত কিনতে গেছি এবং মেশিনে দেখছি পোস্তর ওজন কত হয়েছে? 102 গ্রাম। তাহলে সেক্ষেত্রে দোকানদার আমার কাছে আসন্ন মানে কত ওজনের দাম নেবে? ঠিক আছে, তো এখানে আমরা লিখে নেব যেটা বলে দিয়েছে, যে পোস্তর ওজন কত? 102 গ্রাম। ঠিক আছে, পোস্তর ওজন হচ্ছে 102 গ্রাম। তাহলে আমরা যখন দোকানে যাই, কমন সেন্স লাগিয়ে একটা প্রশ্নের উত্তর দাও, যে দোকানে গিয়ে আমরা কিভাবে জিনিস চাই? যখন লুজ জিনিস কিনি আমরা, যে 50 গ্রাম দিন, কিংবা 100 গ্রাম দিন, কিংবা 150 গ্রাম দিন, কিংবা 200 গ্রাম দিন, 250 গ্রাম দিন, এইভাবে চাই তো আমরা। তো আমরা এখানে চাইতে পারি যে 50 গ্রাম চাইতে পারি, 100 গ্রাম চাইতে পারি, 150 গ্রাম চাইতে পারি, 200 গ্রাম চাইতে পারি। ঠিক আছে, আমরা তো কোনোদিন বলি না দোকানে গিয়ে যে আমাকে 99 গ্রাম পোস্ত দিন, বা 95 গ্রাম পোস্ত দিন, বা 105 গ্রাম পোস্ত দিন, এইভাবে তো আমরা বলি না, আমরা রাউন্ড ফিগারে বলি সবসময়, যাতে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। তো এইখানে দোকানদার এই নিম্নলিখিত ওজনগুলোর মধ্যে কোন ওজনটার দাম নেবে বলে মনে হচ্ছে
সেটা আমরা কি করে বুঝবো? সেটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এই নিম্নলিখিত রাউন্ড ফিগারগুলির মধ্যে 102 গ্রামের সব থেকে কাছে কোনটা আছে। তো 102 গ্রামের নিশ্চিত এখানে সব থেকে কাছে আছে 100 গ্রাম। তাহলে দোকানদার নিশ্চয়ই 102 গ্রাম ওজন করলেও সেটাকে আসন্ন মানে 100 গ্রামের দামটাই নেবে। ঠিক আছে? তো 102 গ্রাম এখানে পোস্তর ওজন হলেও দাম নেবে কত? 100 গ্রামের। তো আমরা এখানে লিখব অতএব এক্ষেত্রে দোকানদার আসন্ন মানে 100 গ্রাম পোস্তর দাম নেবে। ঠিক আছে? আর এটাই হয়ে যাবে আমাদের 8 দাগের সব থেকে শেষ 4 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 10-এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 10-এর 7 ও 8 দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।